আশা করব তোরা সবাই ঠিকঠাক আছিস। তোদের আগের ক্লাসেতে আমি যে ইম্পর্টেন্ট জিনিসটা শিখিয়েছিলাম সেটা তোদের মনে থাকা উচিত, সেটা ছিল কি ভার্টিক্যাল সার্কুলার মোশন, রাইট? তো আজকের ক্লাসেতে আমরা একদম ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারের শেষ অধ্যায়তে পৌঁছে গেছি, মানে শেষ টপিকে পৌঁছে গেছি, যে টপিকটাকে তোদের বলা হচ্ছে কি কলিশন, বা বাংলায় বললে সেটাকে তোরা বলিস কি সংঘর্ষ। ওকে, তাহলেতে আমরা এখন যে জায়গাটাকে নিয়ে আমরা কাজ করব সেটাকে বলছে কি দেখ কলিশন। কলিশনের বাংলা করলে কি দেখায় না, সেটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস। কলিশনের বাংলা করলে বোঝায় হচ্ছে সংঘর্ষ। এবারেতে দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে কলিশন হতে গেলে কি লাগবে, মিনিমাম দুটো বডি লাগবে, দুটো বডির মধ্যে কলিশন হতে হবে। কিন্তু এখানেতে ফিজিক্সের ক্ষেত্রে কলিশন বলতে গেলে সামান্য একটুখানি টুইস্ট আছে। কি টুইস্টটা? এখানেতে কলিশন মানে যে দুটো বডির মধ্যে একদম ফিজিক্যাল কন্ট্যাক্ট হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হতেই পারে তাদের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, তার সত্ত্বেও সেখানেতে কলিশন হচ্ছে। কীরকম কথা না, আমাদের কথাটার মধ্যে যেটা প্রথম আমি উল্লেখ করলাম সেটা তোদের আগে ফার্স্ট পয়েন্ট আউট করে দিই। সেটা কি বললাম দেখ, ফার্স্ট পয়েন্ট, ফর কলিশন টু বডি, মানে আমাদের নিশ্চয়ই বুঝতে পারছিস কলিশন হতে গেলে মিনিমাম দুটো বডির দরকার। সেখানে তো আমরা কি বলছি, ফর কলিশন টু বডি মে বি ইন রিয়েল টাচ অর নট। রিয়েল টাচ মানে বুঝতে পারছিস আমি কার কথা বলছি, রিয়েল টাচ মানে আমি বলছি দুটো বস্তুর মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্টের কথা বলছি, মানে সরাসরি তারা এসে ধাক্কা লাগালো। ওকে, তো এর মধ্যে আমি যে কথাটা উল্লেখ করলাম টাচ হতেও পারে নাও হতে পারে। দুটো এক্সাম্পল নিলেই তোদের ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পলের কথা বলছি দেখ না, কলিশন বিটুইন টু বিলিয়ার্ড বল, মানে আমাদের টেকনিক্যালি যখন এটাকে লেখা হয়েছিল তখন মানে ইংল্যান্ডের লোকেরা বা ফরেন কান্ট্রির লোকেরা তারা বলতো না যে এরকম নর্মাল দুটো বলের মধ্যে টাচ। হ্যাঁ, তাদের কথা বললো কি দুটো বিলিয়ার্ড বল, কেননা সেখানেতে বিলিয়ার্ড খেলার প্রচলন বেশি ছিল। তাই আমাদের এখানটাতেও যখন বইগুলোতে লেখা থাকে সেখানেতে নর্মাল এক্সাম্পল হিসাবে লেখা আছে কি না কলিশন বিটুইন টু বিলিয়ার্ড বল, মানে বেসিক্যালি দুটো বল, একটা বল একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, একটা আরেকটার সাথে ধাক্কা লেগে যাচ্ছে। মানে আমি যে কথাটা বলছি তোদেরকে দেখ, সেটা বলছি কি কলিশন বিটুইন টু বিলিয়ার্ড বল, সেটা বইয়ের ভাষায় লেখার জন্য তোরা বিলিয়ার্ড বল লিখতে পারিস, আর বই ছাড়া যদি তোরা সেটাকে দেখতে চাস তাতেও তোদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেখানটাতেও কিন্তু তোরা আরামসে বলে দিতে পারবি কলিশন বিটুইন দ্য বল, রাইট? তো এটুকুনি কথা দেখে নিচ্ছিস, কলিশন বিটুইন দ্য বল হলো। কিরকম দুটো বলের মধ্যে কলিশনের সময়তে ঘটনা ঘটছে দেখ, ধর এই একটা বল আছে, এই বলটা মনে কর রাইট সাইডেতে যাচ্ছে উইথ ভেলোসিটি u1, এখানেতে আরও একটা বডি আছে যে বডিটা মনে কর আমাদের রেস্টে আছে। তাহলে দেখ এই বলটা যখন লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, এই রাস্তা বরাবর যাচ্ছে, যেতে যেতে কিছুক্ষণ সময় পরেতে যেহেতু এটা রেস্টে আছে কিছু টাইম পরেতে এটা এর সাথে ধাক্কা লাগাবে। এই যে ধাক্কাটা লাগাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছিস সেখানটাতে কি আসছে না রিয়েল টাচ আসছে। ওকে, তাহলে তোরা দেখলি কি এখানেতে দুটো বডির মধ্যে একটার সাথে একটা ধাক্কা হওয়ার ফলেতে সেখানেতে রিয়েল টাচ থাকলো। কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে যেখানেতে রিয়েল টাচ নেই, তার সত্ত্বেও আমরা সেটাকে বলবো কি কলিশন। যেমন এক্সাম্পলের কথায় দেখ, মনে কর আমাদের এখানটাতে আছে কি একটা নিউক্লিয়াস আছে। ওকে, নিউক্লিয়াস তোরা শিখেছিস সেখানটার মধ্যে কি থাকে, পজিটিভ চার্জ থাকে, তার চারপাশে আমাদের কে ঘুরতে থাকে না, আমরা সবাই শিখেছি চারপাশে যে অরবিট আছে সেই অরবিটের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে। ধরে নে আমাদের কি ঘটনা ঘটেছে না, কোনো আলফা পার্টিকেল আছে। আলফা পার্টিকেল বলতে তোরা কেমিস্ট্রি পড়ার সময় নিশ্চয়ই শিখে নিয়েছিস, তাকে বলা হয় কি He2+, রাইট? নিশ্চয়ই আমাকে সেটা শেখাতে হবে না কেন আলফা পার্টিকেলকে He2+ বলছি। তো ধরে নে আমাদের একটা কোনো আলফা পার্টিকেল আছে যে করছে কি না এদিক বরাবর মুভ করতে করতে আসছে। তো মুভ করতে করতে এলে সে নিউক্লিয়াসের কাছাকাছি পৌঁছাবে, তার মানে এই নয় যে সে নিউক্লিয়াসটার সাথে একদম টাচ করে যাবে। ওকে,
তার কারণ কি, দেখ নিউক্লিয়াস কি থাকে, হাইলি পজিটিভ। ওকে, তো দেখ দুটো চার্জ সামনাসামনি আসবে কিন্তু তারা কিন্তু টাচ করবে না, তার সত্ত্বেও আমরা এখানটাতে বলবো কি কলিশন ইজ অকারিং। ওকে, তাহলে এখানটার ক্ষেত্রে আমরা কি ঘটনাটা দেখছি, হেয়ার আলফা পার্টিকেল বলো কি করছে, ইজ মুভিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসকে আমি NU দিয়ে রাখলাম। এখানটাতে আমরা বলতে পারবো কি, দেখ আলফা উইল নট টাচ, নিশ্চয়ই বুঝতে পারছিস আলফা কিন্তু উইল নট টাচ দ্য নিউক্লিয়াস। ওকে, বাট কাম ক্লোজ টু ইচ আদার। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাও কিন্তু এক ধরনের কলিশনের উদাহরণ। ওকে, এটাও হচ্ছে কি এক ধরনের কলিশনের উদাহরণ, যে কলিশনটা থেকে নো রিয়েল টাচ ইজ দেয়ার, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের সেখানটাতে কলিশন হচ্ছে। তার মানে আমার এখান থেকে আলোচনা থেকে আমি যেটা তোদেরকে বোঝাতে চাইলাম যে কলিশন মানেই যে দুটো বস্তুর মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটতে থাকবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এরকম হতেই পারে যে দুটো বডির মধ্যে সংঘর্ষ হয়নি, তার সত্ত্বেও মানে ফিজিক্যাল টাচ হয়নি, তাও কিন্তু সেখানটাতে কলিশন বলছি। তাহলে কলিশন বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা বলবোটা কি, সেটা তো সত্যি আলোচনা থেকে বুঝে নিলে সেটা ফিজিক্যাল কন্ট্যাক্ট না হলেও হবে। তাহলে আমাদের যদি এটাকে ডিফাইন করতে হয়, মানে ফর ডেফিনেশন পারপাস আমাদের এটুকুনি কথাকে লিখে রাখা উচিত। সেটা কি জিনিস না, ডেফিনেটলি আমরা বলতে পারবো ইট ইজ অ্যান ইভেন্ট। হলো, ইট ইজ অ্যান ইভেন্ট যেখানেতে ইন হুইচ a strong force acts between two or more bodies, in which a strong force acts between two bodies ও হতে পারে টু অর মোর বডিজ, এটা হতে পারে কলিশন, এরকমও হতে পারে দুটোর থেকে বেশি বডির একসাথে কলিশন হচ্ছে। তাহলে এখানে বলছে কি ইট ইজ অ্যান ইভেন্ট ইন হুইচ এ স্ট্রং ফোর্স অ্যাক্টস বিটুইন টু অর মোর বডিজ for a short time. Okay, যার ফলে for which momentum, P দিয়ে আমরা কাকে লিখে momentum and kinetic energy okay changes। তাহলে দেখ টেকনিক্যালি কলিশন বলতে গেলে তোরা কি বোঝাতে চাইলে না, দুটো বা তার থেকে বেশি বডির মধ্যে একটা স্ট্রং ফোর্স অ্যাক্ট করতে হবে। মানে কখন অ্যাক্ট করতে হবে না, যখন তারা একটা আরেকটার কাছাকাছি চলে এসছে বা টাচ করে ফেলেছে। তো তার ফলে যদি আমাদের কোনো বডি দুটোর মধ্যে মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জির পরিবর্তন দেখা যায়, তাকেই আমরা বলবো কি কলিশন। তাহলে কলিশন কথাটা তোদের কাছে এবারেতে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। সেখানেতে কি বলছি যে দুটো বা তার থেকে বডি যদি কাছাকাছি আসে এবং তাদের মধ্যে একটা স্ট্রং ফোর্স কাজ করলো, তার ফলেতে যদি কোনো বডির আমাদের মোমেন্টাম বা কাইনেটিক এনার্জির পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো কি কলিশন। আচ্ছা, এখানেতে তোদের একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট কথা যেটা তোদের শিখে রাখতে হবে, এখানে মোমেন্টামের পরিবর্তন বলতে আমি ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোমেন্টামের কথা বলছি। অ্যাজ এ হোল যদি আমি টোটাল সিস্টেমটার কথা বলি, তার কিন্তু মোমেন্টামের পরিবর্তন হবে না। পয়েন্টটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে। আমি কি পয়েন্টটা বলছি, আমি যখন এখানেতে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি চেঞ্জের কথা বলছি, তাহলে আমি এখানটা থেকে কিসের কথা বলছি, দেখ হেয়ার চেঞ্জ মানে নিশ্চয়ই বলতে পারছিস কার পরিবর্তনের কথা বলছি, চেঞ্জ অফ পি অ্যান্ড কাইনেটিক এনার্জি। মানে এই কলিশনের ডেফিনেশনের সময় যে কথাটা বলছিলাম, চেঞ্জ ইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি, এটা কিন্তু কাকে সাজেস্ট করছে, এটা বলতে চাইছে কি চেঞ্জ অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল। মানে এখানেতে মোমেন্টাম বা কাইনেটিক এনার্জির যে পরিবর্তনটা, সেটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের পরিবর্তনের কথা বলছি। তাহলে চেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল বডি। ওকে, কিন্তু আমাদের এটাও মাথায় রাখা উচিত, বাট ইফ ইউ কনসিডার দ্য সিস্টেম, মানে সমস্ত বডিগুলোকে মিলিয়ে যে সিস্টেমটা হচ্ছে
বাট ইফ উই কনসিডার the system, okay, then momentum is conserved. Okay, কাইনেটিক এনার্জিটা বলবো যে কনসার্ভ থাকতেও পারে নাও থাকতে পারে। তার কারণ কি না, কাইনেটিক এনার্জিটা অনেক সময়তেই ওই হিট এনার্জি রূপে এক জায়গা থেকে আরেক জায়গাতে তোর ডিসিপেট হয়ে যায়। তো এনার্জি সেটা এক ফর্ম থেকে এক ফর্মেতে ট্রান্সফার হতে পারে, সেটার প্রশ্নটা অন্য। তো এনার্জি দুটো বডির মধ্যে কলিশন হবার পরেতে পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু টোটাল এনার্জিটা ফিক্সড থাকবে। কিন্তু আমার এখানে যে পয়েন্টটা সেটা আসছে মোমেন্টাম কিন্তু পুরো সিস্টেমের কিন্তু কখনো পরিবর্তন হবে না। আর কাইনেটিক এনার্জির কথাও যদি বলিস, মানে কাইনেটিক এনার্জি তো পরিবর্তন হতে পারে, কিন্তু যদি আমি টোটাল এনার্জির কথা বলি সেটাও কিন্তু সবসময়তে কনসার্ভ থাকবে। মানে আমি যে কথাটা বললাম সেটাকে যদি আমি একটুখানি এক্সপ্লেন করি, দেখ ধরে নে এখানটা থেকে আমাদের দুটো বডির কথা বলছি, এই একটা বডি আমি ধরে নিচ্ছি কত, এই বডিটার মাস হচ্ছে কত m1, ওকে। আচ্ছা, এই আরও একটা বডি, এই বডিটারও মাস আমি ধরে নিচ্ছি কতখানি, মাস ধরে নিচ্ছি m2, ওকে। এর শুরুতে মানে কলিশন হবার আগে এর ভেলোসিটির কথা বলছি u1, এটার ভেলোসিটির কথা বলছি u2, এবং এটাকেও অ্যাজিউম করে নিচ্ছি u1 ইজ গ্রেটার দ্যান u2, রাইট। তাহলে দেখ যখন আমাদের এই ফার্স্ট বডিটা মানে আমি m1 মাসের বডিটা রাইট সাইডে যাচ্ছে, এও রাইট সাইডে যাচ্ছে, এখান থেকে দুটোকেই আমি ভেলোসিটিটাকে বা আমি আই ক্যাপ দিয়ে দেখিয়ে দিলাম, মানে বোঝাচ্ছে কি দুটো বডিরই এখান থেকে রাইট সাইডে মুভ করছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছিস যে পিছনের বডি যেটা আছে তার ভেলোসিটি বেশি আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে কথা আসছে কিছুক্ষণ সময় পরেতে একটা আরেকটার সাথে কোলাইড করে যাবে, ওকে। তাহলে আমাদের এখান থেকে এইটুকুনি পয়েন্ট লিখতে পারবো অ্যাজ m1 has more velocity, okay, it will collide after some time, okay। তখন আমি এখান থেকে মোমেন্টাম কনজারভেশনের কথা অনুযায়ী কি কথা বলতে চাইলাম, তখন আমি যে কথাটা বলতে চাইলাম যে টোটাল মোমেন্টাম, ওকে, মানে দুটো বডি মিলিয়ে যে টোটাল মোমেন্টাম আসছে সেটা কিন্তু আমাদের সবসময়তে কনসার্ভ থাকবে, মানে সেটা কনস্ট্যান্ট থাকবে। মানে দেখ দুটো বডি বলতে m1 এর মোমেন্টাম কত m1 u1, আচ্ছা m1 এর টোটাল মোমেন্টাম বোঝাতে বললাম কত m1 u1 প্লাস পরেরটার কত বোঝালাম m2 u2, এই দুটো কিন্তু সবসময়তে টোটালটা যেটা আসছে সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের কথাটা আসছে কি না, দুটো বডিকে যখন আমি একটা সিস্টেম হিসাবে কনসিডার করব, সেই সিস্টেমটার টোটাল মোমেন্টাম কিন্তু আমাদের সবসময়তে কনস্ট্যান্ট থাকতে হবে, এটুকুনি কথা আমি তোদের বোঝাতে চাইলাম। কিন্তু এটা এরকম হতে পারে যে এইখানেতে যে সিচুয়েশনটা ছিল এই সিচুয়েশনটাকে আমি কার ক্ষেত্রে বলেছি, দেখ আমি এটাকে বলেছি বিফোর কলিশন। এবারেতে দেখ তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে দুটো বডি কিছুক্ষণ সময় পরেতে ধাক্কাধাক্কি লাগালো, ধাক্কাধাক্কি লাগানোর পর মনে কর এখানটাতে একটা আর একটার সাথে ধাক্কাধাক্কি লেগেছে, ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি হবার পরেতে মনে কর এই যে ফার্স্ট বডিটা ছিল তার তো আর মাসের তো কোনো পরিবর্তন হচ্ছে না, ফার্স্ট বডিটার মাস ছিল ধর m1, সেকেন্ড বডিটার মাস ছিল মনে কর সেই যা মাস ছিল তাই একই মাসের কথা বলছি m2, এদের ভেলোসিটিগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি বদল হতে পারে। ধরে নিলাম এর ভেলোসিটি কত v1, এর ভেলোসিটি ধরলাম কত v2, ওকে। তাহলে তো দেখ নিশ্চয়ই কলিশনের পরেতে যে টোটাল মোমেন্টাম হবে সেটার ভ্যালুসটা কত আসবে, দেখ m1 v1 প্লাস m2 v2, সেটা ইকুয়াল টু আমাদের তাহলে কত থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে দেখ আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে তাহলে বিফোর দ্য কলিশন মোমেন্টাম আর আফটার দ্য কলিশন মোমেন্টাম সেটা কিন্তু সবসময়তে ফিক্সড থাকবে। মানে দেখ আমার এখান থেকে কথাটা যেটা বুকলাম তোদের এতক্ষণ ধরে সেটা আসছে, দেখ এখানেতে কলিশনের সময়তে কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই হবে, কনজারভেশন অফ মোমেন্টাম মানে আমাদের বাংলায় যাকে বলি কি ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে এখানেতে কনজারভেশন অফ মোমেন্টাম কিন্তু অ্যাপ্লাই হবে।
আর আমরা এখান থেকে কিসের কথা বলে দিলাম, দেখ যে বিফোর দ্য কলিশন মোমেন্টাম কত ছিল, m1 u1 প্লাস m2 u2, আফটার দ্য কলিশন মোমেন্টাম কত হলো, সেটা আসছে কি দেখতো m1 v1 প্লাস m2 v2। ওকে, তাহলে এই দুটো কিন্তু একটা আর একটার সাথে ইকুয়াল থাকবে। এবারেতে তোরা একটা পয়েন্ট আমাদের বোঝার চেষ্টা কর, এখানটাতে বললাম কি পুরো সিস্টেমের মোমেন্টাম ফিক্সড থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোমেন্টাম চেঞ্জ হতে পারে, বাট মোমেন্টাম অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, মোমেন্টাম অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, মোমেন্টাম অফ ইন্ডিভিজুয়াল বডি মে চেঞ্জ, এটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে। তাহলে দেখ আমার এখান থেকে যে পয়েন্টটা তোদের সাথে কথা বলছি, ধরে নে ফর আমাদের এখান থেকে m1, m1 এর ধাক্কাধাক্কি হওয়ার আগে আমাদের মোমেন্টাম কত ছিল, m1 u1, এটা কত ছিল দেখতো বিফোর কলিশন। ওকে, ধাক্কাধাক্কি হবার পরে এর কলিশন কত পেলাম, মানে মোমেন্টাম কত পেলাম, m1 v1, এটা পেলাম কত আফটার দ্য কলিশন। তাহলে আমার এখানে বক্তব্য আসছে কি দেখতো, যে এটা এরকম হতেই পারে m1 e1 ইজ নট ইকুয়াল টু m2 u2, m1 v1। ওকে, এটা কিন্তু হতেই পারে, অর্থাৎ আমার বক্তব্য m1 এর ইন্ডিভিজুয়াল মোমেন্টামটা আগে এবং পরেতে সেম নাও হতে পারে, হতেও পারে, সেটা পরের কথা। সিমিলারলি আমাদের যদি আমাদের m2 এর কথা বলি, m2 এর বক্তব্য রাখলে কি আসবে দেখতো, বিফোর দ্য কলিশন কত ছিল m2 u2, আফটার দ্য কলিশন কত এসছে দেখ, আফটার দ্য কলিশন এসছে m2 v2। এটাও সত্য যে m1 যে দেখ m2 u2 কিন্তু আমাদের m2 v2 এর সাথে সেম নাও হতে পারে, অর্থাৎ আমার এখানে বক্তব্য হচ্ছে কলিশনের ফলে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোমেন্টামের পরিবর্তন হতে পারে, কিন্তু অ্যাজ এ সিস্টেম পুরো জিনিসটার কিন্তু মোমেন্টামের পরিবর্তন হবে না। তার কারণ কি, তার কারণ হিসাবে তোরা বলতে পারিস যে দেখ কলিশনের সময়তে আমাদের যে কি বলবো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, বা তোর মনে কর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, সেই বলগুলোর এফেক্টগুলোকে কিন্তু আমরা ধর্তব্যের মধ্যে ধরি না। তার কারণ কি, এখানেতে যে স্বল্প সময়ের জন্য, মানে যে মুহূর্তে বডি দুটোর কলিশন হচ্ছে, এটা এদিক থেকে যাচ্ছিল আর এটা এখানটাতে ছিল, গিয়ে যে খুব কম টাইমের জন্য দুটোর কলিশন হচ্ছে, সেই কলিশনের সময় যে ইম্পালসিভ ফোর্সটা ক্রিয়েট হয়, সেই ইম্পালসিভ ফোর্সের ভ্যালুটা এতটাই বেশি হয় যে আমাদের বাইরের ফোর্সগুলোকে আর ক্যালকুলেট করতে হয় না। অর্থাৎ আমার এখানে বক্তব্য এটাই যে কলিশনের সময়তে আমাদের যে ফোর্সটার জন্য কলিশন হচ্ছে সেটা আসছে কি ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্সের জন্য কখনো কোনো সিস্টেমের মোমেন্টামের কিন্তু টোটাল চেঞ্জেস আসবে না। ওকে, এটুকুনি কথাকে কিন্তু তোদের মাথায় রেখে দিতে হবে। গেল কথা। তাহলে দেখ আমরা যেটা নিয়ে ডিসকাশন করছিলাম সেটা অলরেডি আমাদের হয়েই গেছে, তো সেখানটা থেকে আমাদের কি কি পয়েন্ট আমাদের তাহলে কথা অনুযায়ী উঠে এলো। দেখ, এক নম্বর হচ্ছে কলিশনের সময়তে আমাদের মোমেন্টাম তো অবশ্যই কনসার্ভ থাকবে, সেটা যে ধরনেরই কলিশন হোক না কেন। কিন্তু যদি আমরা এনার্জির কনসারভেশনের কথা বলি, আমরা সেটা দেখে নিলাম কি জিনিস, যে টোটাল এনার্জি কনসার্ভ থাকবে, কিন্তু কাইনেটিক এনার্জি কনসার্ভ থাকতেও পারে, নাও থাকতে পারে। তার কারণ কি, ধাক্কা লাগার সময়তে কিছুটা এনার্জি হিট এনার্জি হিসাবে বা ফ্রিকশনের জন্য কিছুটা এনার্জি কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। ওকে, এটুকুনি পয়েন্ট কিন্তু আমাদের ধরে নিতে হবে। এবারেতে আমাদের এখানটা থেকে তাহলে পয়েন্টটাকে যদি লিখে দেওয়ার কথা বলি, দেখলাম কি দেখতো, দেখ মোমেন্টাম ইজ অলওয়েজ কনসার্ভড, হলো। পরের পয়েন্টটাতে আমরা কি বললাম দেখতো, সেটা হচ্ছে কি টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনসার্ভড, কিন্তু আমাদের এখান থেকে পয়েন্ট কি রেখে দিলাম, কাইনেটিক এনার্জি মে বি কনসার্ভড। ওকে, এই পয়েন্টটাকে কিন্তু তোরা ঠিকঠাক করে নোট করে নিবি। ওকে, এটা কিন্তু তোদের একটা ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক, যেটা কিন্তু তোদের বেশ কাজে লাগতে চলেছে। এর পরের যে কাজটার কথা তোদের বলবো সেটা হচ্ছে কি দেখতো,
এবারেতে আমাদের এখান থেকে ধর আমরা তো কলিশনের কথা বললাম, কলিশনের কথা বলার সময় তো আমরা কীরকম কথা বলেছিলাম, দেখ এই দুটো বডি ছিল, আমরা গোল আঁকছি কেননা গোল বডি একদিক থেকে একদিকে যেতে সুবিধা সেই হিসাবের জন্য, রাইট। দেখ আমরা ডিসকাশন করেছিলাম কি এই যে দুটো বডি আছে, এই দুটো বডির মাস প্রথমটা নিয়েছিলাম m1, পরের যে বডিটা নিয়েছিলাম তার মাস নিয়েছিলাম কত m2। পরের কথা দেখ এখান থেকে যে ভেলোসিটি প্রথম বডিটার আমরা ধরে নিয়েছিলাম কত u1, পরের যে বডিটা ছিল তার ভেলোসিটি আমি নিয়ে নিচ্ছি কত u2। এবং দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এখানটাতে আমাদের যে সেকেন্ড বডিটা আছে অর্থাৎ m2 সেটা এগিয়ে আছে আর m1 কি আছে সেটা পিছিয়ে আছে। ওকে, তাহলে তো দেখ যদি এদের মধ্যে কলিশন হতে হয়, ধরে না আমি এখানটা যে ডটেড লাইনটা টানলাম এই জায়গাতে এসে কলিশনটা হচ্ছে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমরা বলছি কি না দুটো বডির একটা আর একটার সাথে ধাক্কা হচ্ছে, মানে ধাক্কা হয়ে সেখানেতে কলিশন হচ্ছে। হলো, তো কথাটা যেটা বলতে হবে বা তোদের মাথায় রাখতে হবে, এখানে কলিশন হতে গেলে কিন্তু এটুকুনি কথা তোদের মাথায় নিতে হবে, দেখ u1 অবশ্যই কিন্তু u2 এর থেকে বেশি হবে। যদি সেটা না হয় পিছনের বডিটা নিশ্চয়ই সামনের বডির কাছে এসে পৌঁছাবে না, মানে কি সেখানেতে ধাক্কা লাগবে না। এবারেতে দেখ কি কথা বলছি যে বডি দুটোর মধ্যে ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে যাওয়ার পরে আমি কিরকম কথা বলছি দেখ, প্রথম বডিটা আছে এখানটাতে, সেকেন্ড বডিটা নিশ্চয়ই বুঝতে পারছিস ধাক্কা লেগে এগিয়ে গেছে। তাহলে এবারেতে কথা দেখ এই যে বডিটা ছিল তার মাস তো আর বদল হচ্ছে না, মাসকে আমি m1ই লিখে রাখলাম, ধরে রাখছি যে ফার্স্ট বডিটা ছিল তার ভেলোসিটি হয়েছে কত v1, সেকেন্ড যে বডিটা ছিল তারও তো আর মাস বদল হচ্ছে না, m2 রইল, তার ভেলোসিটির ভ্যালু আমি কত লিখে দিলাম v2। ওকে, এবারেতে দেখ এখান থেকে ধাক্কা লাগার পরেতে বডিটা এগিয়ে গেছে, তাহলে আমরা কি এটুকুনি কথা বলতে পারবো না যে দেখ এখানে ধাক্কা লাগার পর যেহেতু সেকেন্ড বডিটা একটু আগের দিকে এগিয়ে গেছে, নিশ্চয়ই এই কথাটা সত্যি হবে যে দেখ এখানটাতে দ্বিতীয় বডিটার ভেলোসিটি অর্থাৎ v2 উইল বি গ্রেটার দ্যান v1, নাহলে তারা সেপারেট হয়ে যাচ্ছে কি করে, তাদেরকে তো ধাক্কা লেগে সেপারেট হয়ে যেতে হবে। তাহলে যদি নিশ্চয়ই সেকেন্ড বডিটার ভেলোসিটিটাকে বেশি হতে হবে, তবে সে কি করবে একটুখানি যে জায়গায় আছে সেখান থেকে এগিয়ে চলে যাবে, তাই তো। তাহলে এখান থেকে দুটো টার্মকে আমরা দেখে নেব। এক নম্বর টার্মটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ওকে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলতে আমি কি বোঝাতে চাইছি, কোন ভেলোসিটি নিয়ে বডি দুটো একটা আরেকটার কাছে আসছে। কি কথা বললাম, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে কি কোন ভেলোসিটি নিয়ে দুটো বডি একটা আরেকটার কাছে আসছে। কে আসছে এগিয়ে আসছে আমাদের u1, কে কার কাছে যাচ্ছে আমাদের m2 এর কাছে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সেটা বলতে গেলে আমরা কত লিখবো u1 মাইনাস u2, এই ভেলোসিটিটা নিয়েই তো আমাদের কি আসছে u1 বডিটা u2 এর কাছে এগিয়ে আসছে। ঠিক সেরকম ভাবে আরো একটা পয়েন্ট আমাদের সেখান থেকে করব, সেটা আসছে কি ভেলোসিটি অফ সেপারেশন। ওকে, অর্থাৎ কোন ভেলোসিটি নিয়ে বডি দুটো একটা আর একটার থেকে সেপারেট হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমরা দেখে নিয়েছি v2 বড়, তাহলে এখান থেকে ভেলোসিটি অফ সেপারেশন বললে কত বোঝাবো v2 মাইনাস v1। হলো, এবারেতে যখনই আমরা এই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন শিখে নিলাম, এখান থেকে আমাদেরকে একটা টার্ম শিখতে হয় যেটাকে আমরা বলছি কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ওকে, এখান থেকে যে টার্মটা আমরা শেখার কথা বললাম সেটাকে বলছি কি দেখতো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। হলো, নিশ্চয়ই পয়েন্টটা বুঝতে পেরেছিস কার কথা বলছি, কার কথা বললাম কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটাকে আমরা এখানেতে স্মল ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এর ভ্যালুসটা কত আছে দেখ, এর ভ্যালুসটা আছে দেখ, সেটা আসছে ভেলোসিটি অফ সেপারেশন, ওকে, ডিভাইডেড বাই আমরা কি করলাম না ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলেতে সেটাকে যদি আমরা ম্যাথামেটিক্সের ফরম্যাটেতে লিখতে চাই কি লিখবো দেখতো, ভেলোসিটি অফ সেপারেশন কত ছিল বাবা দেখতো v2 মাইনাস v1, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত ছিল u1 মাইনাস u2।
তাহলে দেখ সেটাকে যদি আমরা বসিয়ে দিই কত পাচ্ছি, দেখ v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2, রাইট? এটুকুনি কথা নিশ্চয়ই তোদের কারোর বুঝতে অসুবিধা থাকার কথা নয়। তাহলে দেখ আমরা এখান থেকে যে টার্মটা শিখে নিলাম সেই টার্মটা হলো কি আমাদের ই, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তার ভ্যালুকে আমরা দেখে নিলাম কত, ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ওকে, এই টার্মটাকে কিন্তু তোদের বেশ ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এই টার্মটার কিন্তু আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন পাবো। হলো, এবারেতে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব কোথায়, সেটাকে আমরা একটু কাজে যাব। দেখ যে পয়েন্টটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে কি, এবারেতে দেখতো না টাইপস অফ কলিশন। ওকে, কলিশনের প্রকারভেদ। হলো, তো সেই দেখ কলিশনের প্রকারভেদটাকে সম্বন্ধে আমাদের জানতে গেলে আমরা দুটো কথা লিখব। তাহলে এখান থেকে হেডিংসটা নিয়ে নে, তোরা কি লিখছিস দেখতো, টাইপ অফ কলিশন। ওকে, এখানটা থেকে আমরা কলিশনের প্রকারটাকে করেছি কি রকম ভাবে বা কোন বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে আমরা ক্যাটাগরাইজ করেছি বা ডিভাইড করেছি, সেটা হচ্ছে কি না কাইনেটিক এনার্জিটা সংরক্ষণ হবে কি হবে না, অর্থাৎ গতিশক্তির সংরক্ষণ হবে কি হবে না, তার উপর নির্ভর করে আমরা কলিশনকে দুটো ভাগে ভাগ করেছি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে পয়েন্টটা তো চলে আসছে কি দেখতো, ডিপেন্ডিং আপন the conservation of energy, depending upon the conservation of energy, okay, depending upon the conservation of energy, collision is of two types. Okay, তাহলে আমি এখান থেকে লিখে রাখলাম কি it is of two types, it is of two types। সুন্দর করে তোদের নোট করে দিচ্ছি, তোরা এটাকে সবাই ঠিকঠাক করে রেডি করে ফেলবি। যে দুটো টাইপের কথা বলে দিচ্ছি, দেখ এক নম্বর টাইপকে আমাদের বলা হয় কি না ইনইলাস্টিক কলিশন। ওকে, আর একটা যে টাইপ আছে সেটাকে আমরা বলবো কি ইলাস্টিক কলিশন। হলো, এই দুটো টাইপের মধ্যে না ডিফারেন্সটা কোথায় বা কি অনুযায়ী করা হয়েছে সেটা খুবই সিম্পল কথা। সেটার সিম্পলিসিটিটা এই জায়গাতেই দেখ, এই যে ইনইলাস্টিক কলিশন এখানটাতে আমরা শিখবো কি কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড। তাহলে এখানটাতে কিন্তু আমাদের কাইনেটিক এনার্জির সংরক্ষণ হয় না, সেই কথাটাকে বলে দিলাম। আর এই যে ইলাস্টিক কলিশন বললাম এখানটাতে বলছে কি কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। হলো, এবারেতে এখানটা থেকে আমাদের আরো কয়েকটা টার্ম আমাদের একটুখানি দেখে নিতে হবে। ইনইলাস্টিকেতে বলেছি কি দেখ কাইনেটিক এনার্জি কনজার্ভড হয় না। এখানটা থেকে আরো একটা পয়েন্ট তোদের মাথায় রেখে দিবি, এই ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আছে না, সেই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালুটা সবসময়তে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। হলো, আর এখানেতে যে আমাদের ইলাস্টিক কলিশন আছে সেই ইলাস্টিক কলিশন আছে, তোদের এখানটা থেকে একটা কথা, এখান থেকে পয়েন্টের নামটা দিলে হবে না, তোরা কনফিউজ হয়ে যাবি। তো এখান থেকে দেখে নিলাম কোনটা এই পয়েন্টটা। আর দেখ ইলাস্টিক কলিশনের সময়তে সবসময়তে জানবি যে এখানেতে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন তার ভ্যালুসটা কত আসবে 1। ওকে, আচ্ছা এখানটাতে দেখ একটা কথা বললাম কি কাইনেটিক এনার্জি কনজার্ভড হয় না, তার মানেটা কি দাঁড়াচ্ছে কিছুটা কাইনেটিক এনার্জি নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও গিয়ে লস হয়েছে। কোথায় লস হয়েছে না কলিশন হবার সময়তে লস হয়েছে। তাই আমরা এখান থেকে বলতে পারবো দেখ কাইনেটিক এনার্জি কার কথা বলছি আমরা, কিন্তু অবশ্যই সেটা সিস্টেম নিয়ে কথা বলছি, কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম। ওকে, সেটা নিয়ে যদি কথা বলি এটা তোদের কিন্তু মাথায় রাখতে হবে বিফোর দ্য কলিশন যে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন ইজ গ্রেটার দ্যান আফটার কলিশন। ওকে, এই কথাটাতে যেন কিন্তু কোনো অসুবিধা না থাকে।
আর এটার ক্ষেত্রে আমাদের কি বুঝে নেব, দেখ এটার ক্ষেত্রে বুঝে নেব কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, আমি কিন্তু পুরো সিস্টেম নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে কি না ইজ সেম, মানে এখান থেকে বলছি কি কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম কীরকম হয়, বিফোর কলিশন আর আফটার কলিশন সেম, বিফোর কলিশন ইজ ইকুয়াল টু আফটার কলিশন। ওকে, কিন্তু যেটা আমাদের ইম্পর্টেন্ট কথা, দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু আমাদের মোমেন্টাম ইজ কনসার্ভড। মোমেন্টাম কনসার্ভড মানে কি না ধাক্কা লাগার আগে এবং ধাক্কা লাগার পরে টোটাল মোমেন্টামের ভ্যালু কিন্তু আমাদের সেম থাকবে, পি ইজ কনসার্ভড। ওকে, এই যে দুটো পয়েন্ট দেখলাম না আমাদের কাইনেটিক এনার্জি আর এই মোমেন্টামের কনসেপ্টের পয়েন্টটা, এটাকে একটুখানি আমি ফার্দার ইলাস্ট্রেট করে নিই, ফার্দার একটুখানি এক্সপ্লেন করে নিই। তার জন্যে আমরা যে ওই বলগুলো নিয়েছিলাম না, সেই বলগুলো রিলেটেড কথাটাতে চলে দেখ, এখানেতে ছিল তোদের ওই m1, তার ভেলোসিটি ধাক্কা লাগার আগে কত ছিল u1, এই এখানটাতে নিয়ে নে তোদের কার কথা বলছিলাম m2, ধাক্কা লাগার আগে তার ভেলোসিটির কথা নিয়ে নে কত ছিল u2। ওকে, এবারেতে আমি এখানটা থেকে ওই ডটেড লাইন টেনে দিলাম, মানে আমি এখানটা থেকে বোঝাতে চাইলাম কি যে দুটো জিনিসের ধাক্কা লাগছে, কোন পয়েন্টটাতে ধাক্কা লাগছে না এই পয়েন্টটাতে ধাক্কা লাগছে। ওকে, তাহলে এদিকের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার কথাটা আমি কি বলছি দেখতো, এটা বলছি হচ্ছে বিফোর কলিশন, তাই তো। তাহলে বিফোর কলিশন যদি আমি টোটাল কাইনেটিক এনার্জির কথা বলি, সেখানটাতে দেখতে পাচ্ছি কি দেখতো, প্রথমটার কাইনেটিক এনার্জি কত আসবে হাফ m1 u1 স্কোয়ার, প্লাস এখানটা থেকে এটার কাইনেটিক এনার্জি কত আসবে হাফ m2 u2 স্কোয়ার। এবার দেখ নিশ্চয়ই এখানটাতে ধাক্কা লেগেছে, মানে এই দিকের যে পার্টটার কথা বলছি সেই পার্টটাকে কি বলছি দেখতো আফটার কলিশন হলো। আফটার কলিশন এখানটাতে সিচুয়েশনটার কথা কি রকম কথা বলছি দেখ, দেখ এখানটাতে আসছে কত m1, এখানটাতে আসছে কত দেখ m2। ওকে, এটার ধাক্কা লাগার পরে তো আমরা ভেলোসিটি কত ধরে নিয়েছি v1, ধাক্কা লাগার পরে এটার ভেলোসিটি আমরা কত বলে নিয়েছি v2। তাহলে দেখ ধাক্কা লাগার পরেতে এটার যদি আমি টোটাল কাইনেটিক এনার্জির গল্পটাকে বলি কিরকম আসছে দেখতো, এটাতে ধাক্কা লাগার পরে কাইনেটিক এনার্জির গল্প চলে আসবে দেখতো হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ওকে, ঠিক একই রকমভাবে যদি আমি এটাকে বলি যে ধাক্কা লাগার আগে মোমেন্টাম কত ছিল, নিশ্চয়ই বলতে পারবো দেখ m1 u1 প্লাস m2 u2, আর ধাক্কা লাগার পরেতে এটার ধরে নিয়ে আমি টোটাল মোমেন্টাম কত ছিল সেটাকে আমি লিখে দিচ্ছি কত m1 v1 প্লাস m2 v2। ওকে, এগুলো ছিল কি বিফোর দ্য কলিশন। ওকে, তাহলে আর এগুলো হয়েছে কি আফটার দ্য কলিশন। তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি এগুলো কি ছিল, সমস্তগুলোই ছিল ইনিশিয়াল, আর এগুলো সমস্তগুলোই কি ছিল ফাইনাল। ওকে, এবারেতে কেন এই কথাগুলোকে আমি তোদের সাথে উল্লেখ করতে গেলাম, তার কারণ হিসাবেতে মনে রাখবি কি কথা দেখ, তার কারণ হিসাবেতে তোরা মনে রাখবি এরকম, এক নম্বর পয়েন্ট হিসাবটাতে কি দেখবে না ফর ই ইকুয়াল টু 1, ই ইকুয়াল টু 1 মানে তোরা কি বলছিস না নিশ্চয়ই বুঝতে পারছিস সেটাকে বোঝাচ্ছে আমি কার কথা ইলাস্টিক কলিশনের কথা, রাইট। সেটাই তোদের শিখিয়েছি ইলাস্টিক কলিশন। দেখ তোদের এখানটাতে লিখে দিয়েছি ইলাস্টিক কলিশন মানে কত হয় ই ইকুয়াল টু 1। তাহলে দেখ ই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে তোদের বলেছে কি না তোদের এই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল, মানে আমরা এখানটা থেকে লিখতে পারবো কি এটার ক্ষেত্রে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। দেখ এখানেতে যেটা ইনিশিয়ালের কথা লেখা আছে সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারছি হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ওকে, এবং এটাতে চলে গেল কার কথা কাইনেটিক এনার্জির কথাটা। এবং এখানটা থেকে আরো একটা কথা শিখলাম কি দেখতো
ই ইকুয়াল টু 1 এর সময়তে কাইনেটিক এনার্জি তো বিফোর আর আফটার সমান হয়। আরও একটা কি দেখলাম, মোমেন্টাম ইজ অলসো কনসেপ্ট, মানে এটার ক্ষেত্রে পরের পয়েন্টটাকেও আমরা এরকমভাবে নোট করতে পারবো। সেটা আসছে কীরকম দেখতো না, পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল, মানে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, রাইট? এইটুকুনি কথা তোরা নিশ্চয়ই বলতে পারবে, হলো? এবারে দেখ, এটা তো চলে গেল কার ক্ষেত্রে, ই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে। তাহলে আমি যদি সেম কথাটাকে তোদের এখানটাতে লিখিয়ে দিই, ফর ই যদি কখন হয় 0 থেকে 1 এর মধ্যে হয়, 0 থেকে 1 এর মধ্যে ঘটনাটা কার ক্ষেত্রে তোদের শিখিয়েছি, সেটা শিখিয়েছি হচ্ছে দেখতো ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, রাইট? তাহলে তোদের নিশ্চয়ই এখান থেকে কথাটা তোদের মাথায় আছে, ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তোদের কি কথা হয়, যে দেখ আমাদের এখানটাতে যে ফর্মুলাটা শিখেছি যে মোমেন্টামের গল্পটা, সেটা কিন্তু সেম থাকে, পি ইনিশিয়াল ইকুয়াল টু কত হয়, পি ফাইনাল। কেননা তোদের এখানটাতে আমি লিখিয়ে দিয়েছিলাম, দেখ মোমেন্টাম ইজ কনসেপ্ট, ওকে? তাহলে এখানটাতে আমাদের কি লিখতে পারবো, দেখ এটার ক্ষেত্রে লিখতে পারবো সেই একই কথা, m1 u1 প্লাস m2 u2 উইল বি ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, ওকে? কিন্তু যদি আমি এখানটা থেকে তোদের ওই কাইনেটিক এনার্জির কথাটা বলি, দেখ সেটাকে আমি একটুখানি কালারটা চেঞ্জ করে নিয়ে লিখি। তাহলে কাইনেটিক এনার্জির কথাটা বললে তোদের কিন্তু আমি শিখিয়ে দিয়েছি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ নট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল, ওকে? মানে তোরা লিখবি কি, এই যে ইকুয়েশনটা আছে এটা লিখবে, লিখে এটার সামনে একটা নট ইকুয়াল টু সাইনকে তোরা পুট করে দিবি। এটুকুনি কথা কিন্তু তোদের সবাইকে শিখে রাখতে হবে, ওকে? এবারে দেখ, আমি এই ঘটনাটাকে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আরো একটুখানি বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিরকম কথা বলছি, কি কথা বলছি সেটা দেখ। এটা তো আমরা পেয়ে গেছি কার ক্ষেত্রে, ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। কিন্তু ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমি এখান থেকে একটা ঘটনা তোদের লিখে ফেলেছি, সেটা লিখে ফেলেছি কত দেখ, তো দুটো ফর্মুলা ডিরাইভ করে ফেলেছি, এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা। এখানটা থেকে দেখ একটা কাজ করতে পারবো, এই যে সব জায়গা থেকে হাফগুলো এসছে না, সেগুলোকে ক্যান্সেল আউট করে দিতে পারবো। মানে আমি এখানটা থেকে যদি একটুখানি এরকম ভাবে লিখি, কি কথা বলছি দেখ না, দেখ আমি আর এখান থেকে প্রত্যেকবার ওই একই কথা বানান করে লিখবো না, আমি সিম্পলিফাই করে লিখছি ফর ই ইকুয়াল টু 1, ওকে? মানে আমরা কথাটা দেখেই বুঝে নিতে পারবো আমরা ইলাস্টিক কলিশনের কথা বলছি, হলো? ই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে তাহলে আমাদের দেখে নিতে পারলাম দুটো ইকুয়েশন, একটা পেলাম কত, হাফগুলোকে উড়িয়ে দিয়ে লিখছি, m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার, ওকে? এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ওকে? এটাকে আমি তাহলে দিয়ে দিচ্ছি কত, ইকুয়েশন নাম্বার 1। 2 নম্বর যে লাইনটাকে আমরা দেখে নিলাম, সেটা কি দেখে নিলাম দেখতো, সেটাতেও যেন তোদের ভুল না থাকে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, ওকে? এটাকে আমি ধরে নিচ্ছি কি আমাদের এখান থেকে 2 নম্বর ইকুয়েশন ই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে। আবার দেখ এখান থেকে আরও একটা আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন বা এক্সট্রা ইকুয়েশন পেয়ে যাব। কীরকম ভাবে এক্সট্রা ইকুয়েশনটা পাবো, সেটার জন্য তোদের মাথায় রাখতে হবে এই কথাটা। দেখ আমরা করেছিলাম কি, ই ইকুয়াল টু 1, সেটাকে বলেছিলাম কত, ভেলোসিটি অফ সেপারেশন, মানে লিখেছিলাম কত, v2 মাইনাস v1 ডিভাইডেড বাই কত করেছিলাম, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে লিখেছিলাম কত, u1 মাইনাস u2। এটাকে যদি আমি একটুখানি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কত লিখতে পারছি দেখতো, v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2, তাই তো? তাহলে সেখান থেকে আমি যদি v2 এর ভ্যালুটা বলি, সেটার ভ্যালুটা কত পাচ্ছি দেখতো, v1 প্লাস u1 মাইনাস u2, হলো? এই যে ইকুয়েশনটা v2 এর যে ভ্যালুটা পেলাম, সেটাকে আমি কোথায় বসাচ্ছি দেখতো, 2 নম্বর ইকুয়েশনটাতে পুট করে দিচ্ছি, ওকে? তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা কোথায় বসাচ্ছি, 2 নম্বরটাতে বসিয়ে দিচ্ছি। বসালে কি কি ঘটনা পাচ্ছি দেখতো, ফ্রম 2, ওকে? 2 এতে আমি কি বসিয়ে দিচ্ছি দেখতো, আমি রাইট সাইডেতে v2টাকে রিপ্লেস করছি, তাই আমি রাইট সাইডেরটাকে আগে লিখে ফেলছি, দেখ m1 v1 প্লাস m2, v2 এর জায়গাটাকে পুরোটাকে আমি রিপ্লেস করবো কিন্তু, তাহলে এখান থেকে কত আসছে দেখতো, v1 প্লাস u1 মাইনাস u2।
লেফট সাইডেতে যে ঘটনাটা ছিল কি ছিল, m1 u1 প্লাস m2 u2, এটাকে একটুখানি লিখে দে, m1 u1 প্লাস m2 u2। সমস্ত v1 গুলোকে তোরা একদিকেতে নিয়ে নে, নিলে এখান থেকে কত পাচ্ছিস দেখ তো, এটা m1 ছিল রাইট, এখানটাতে আমরা লিখে নিচ্ছি কত m1 প্লাস m2, এখানটা থেকে পেয়ে গেলাম কত v1, কারণ এই দুটো জায়গাতেই কি ছিল v1 ছিল। বাকি যা কিছু ঘটনা আছে সেটাকে আমি রাইট সাইডেতে নিয়ে চলে যাব। কি কি পাচ্ছি দেখ, এখানটাতে আছে m1 u1 প্লাস এখানটাতে তোদের ছিল কি m2 u2, বাকি ঘটনাটাকে আমি রাইটে নিয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ তাহলে নিয়ে গেলে কত আসছে দেখ, m2 u1 ছিল, সেটা এখানটাতে গেলে কত আসবে মাইনাস m2 u1, এখানটাতে কত ছিল m2 u2, সামনে মাইনাস ছিল, তাহলে এই দিকটাতে চলে গেলে কত আসবে m2 u2 হলো। তাহলে সেখানটা থেকে আমরা v1 এর ভ্যালুটা কত লিখতে পারবো দেখ তো, দেখ আমাদের u1 দেয়া টার্ম কোথায় আছে, এখানটাতে আছে, এখানটাতে আছে, তাহলে এই দুটোকে তুই একটুখানি বিয়োগ করে দে না, m1 মাইনাস m2, নিচে এই দিকে লেফট থেকে কি যাচ্ছে m1 প্লাস m2, এখানটাতে রইল কত u1, আর দেখ u2 দেয়া টার্ম কোথায় আছে, এই একটা, তাহলে এটার উপরটাতে কত বসে যাচ্ছে দেখ না 2m2, নিচে কোনটা যাচ্ছে m1 প্লাস m2টা, ওকে ইনটু u2। তাহলে দেখ আমরা এখান থেকে বের করে নিতে পারবো ডাইরেক্টলি যে ইলাস্টিক কলিশনের সময়তে ধাক্কা লাগার পরেতে প্রথম বডির ভেলোসিটি কত আসবে। এই যে ভ্যালুসটা আমরা পেলাম না, এই ভ্যালুসটাকে যদি আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই তখন আমরা কাকে পেয়ে যাব না, তখন আমরা আরামসে পেয়ে যাব হচ্ছে v2 এর ভ্যালুটা, ওকে। তাহলেতে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ধাক্কা লাগার পরেতে 2 নম্বর বডির ভেলোসিটি কিছুই না, এই যে ভ্যালুটা বের করেছি এটাকে ডাইরেক্ট এখানটাতে বসাবো, বসালে যেটা পাবো সেটা আসবে আমাদের এরকম দেখ 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওকে ইনটু u1 প্লাস আমাদের এদিকটাতে যেটা আসবে সেটা আসবে কি m2 মাইনাস m1, ওকে এখানটাতে ছিল কত m1 মাইনাস m2, এখানটাতে চলে আসবে কত দেখতো m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u, ওকে এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি ধাক্কা লাগার পরে আমাদের যে দুটো বডি ছিল তার মধ্যে ফার্স্ট যে বডিটা ছিল তার যে ভেলোসিটি আসবে সেটা এটা তাহলে হচ্ছে কি ভেলোসিটি অফ m1, ওকে। আর ধাক্কা লাগার পরে যে সেকেন্ড বডিটা ছিল অর্থাৎ v2 তার ভেলোসিটি কোনটা ছিল, আর তার ভেলোসিটি পেয়ে গেলাম এটা। এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে একটুখানি মাথায় রেখে যেতে হবে, মাথায় রেখে গেলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। পরীক্ষাতে এই ফর্মুলাটার উপর বেস করে আরো কয়েকটা কথা আছে যেগুলোকে আমরা একটু ছোট ছোট করে দেখে নেব। কিরকম কথা সেগুলোকে আমরা দেখে নিচ্ছি দেখতো না, এখানটাতে যেটা দেখছি সেটা আসছে দেখতো কয়েকটা কেসের কথা দেখে নেব। ফর্মুলাগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি, এই ফর্মুলাগুলো থেকেই কিন্তু তোদের কাজগুলো আসবে। এখান থেকে কয়েকটা স্পেশাল কেসের কথা দেখে নেব। প্রথমেতে ধরে নে আমি কেস 1 এর কথা বলছি। কেস 1 এতে আমরা এরকম ধরে নিচ্ছি যে দুটো বডিরই মাস সমান, অর্থাৎ m1 ইকুয়াল টু m2, ওকে। তাহলে আমি এখান থেকে ফার্স্ট যে কেসটাকে নিয়ে ডিসকাশন করতে চাইছি সেটা আসছে কি m1 ইকুয়াল টু m2, ওকে। তো সেই সময়তে আমাদের যে ধাক্কা লাগার পরেতে m1 এর ভেলোসিটি সেটার ভ্যালুস কত আসবে সেটাকে যদি আমরা দেখতে চাই, দেখ তো কি আসছে, দেখ এখান থেকে কত আসছে, তাহলে দেখ তো v1 ধাক্কা লাগার পরে প্রথম বডির ভেলোসিটি, তার ফর্মুলা কত ছিল দেখ তো m1 মাইনাস m2, দেখ দুটোরই ভ্যালু তো এখন m1 এর সাথে সমান, তাহলে এটাকে লিখে দিলাম m1 মাইনাস m1, নিচে কত লিখছি m1 প্লাস m1 ইনটু কত গেল u1, প্লাস আমাদের এখানটা থেকে ফর্মুলা কত ছিল দেখ তো 2m2, তাহলে এখান থেকে m1 m2 সমান, দুটোকে m1 লিখে দে, নিচে কত আছে m1 প্লাস m2, তাহলে দুটোকেই তোরা m1 লিখে দে, তাহলে সেখান থেকে কত পাচ্ছিস u2। দেখ আমি কিছু করিনি, m2 গুলোর জায়গাতে শুধু m1 রিপ্লেস করেছি, আর কিচ্ছু করিনি। দেখ m2 আর m1 দুটোই সমান ধরেছি, তাহলে m2 এর জায়গাগুলোতে শুধু m1 কে বসিয়ে দিয়েছি, রাইট, দিতে এই ইকুয়েশনটা পেয়েছি। তাহলে দেখ প্রথম যে এখানের পার্টটা পাচ্ছি, প্রথম পার্টটা চলে আসছে কত 0, আর পরের পার্টটা থেকে কত 2m1 বাই 2m1 কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত আসছে u2। মানে আমি এটুকুনি কথা বুঝে নিতে পারছি, দেখ এখান থেকে যে ভেলোসিটিটা সেটা কার সাথে সমান হয়ে যাচ্ছে u2, ওকে।
সিমিলারলি যদি আমরা V2 বের করি, সেখানটাতেও তোরা সমস্ত ভ্যালুগুলোকে বসিয়ে দিবি, বসিয়ে দিলে সেখানটাতে তোরা পেয়ে যাবি কি না V2 উইল বি ইকুয়াল টু E1। ওকে, এই যে জিনিসটা পেলি এখানটা থেকে কিন্তু তোদের একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আছে। কি দত্তা? ফার্স্ট বডির ভেলোসিটি কার সাথে সমান হয়েছে? ধাক্কা লাগার আগে সেকেন্ড বডির ভেলোসিটির সাথে সমান হয়েছে। সেকেন্ড বডির ভেলোসিটি অর্থাৎ ধাক্কা লাগার পরে m2 এর ভেলোসিটি কার সাথে সমান হয়েছে? না ফার্স্ট বডির ভেলোসিটির সাথে ধাক্কা লাগার আগে। তাই তোদের এখান থেকে বলতে হবে কি, যদি m1 ইকুয়াল টু m2 হয়, এক্সচেঞ্জ অফ ভেলোসিটি উইল অকার, অর্থাৎ দুটো বডি যে আছে তাদের নিজস্ব ভেলোসিটিটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তাই বলতে পারবো কি এখানেতে এক্সচেঞ্জ অফ ভেলোসিটি উইল অকার। ওকে, এটা খুবই সিম্পল কথা, কিন্তু তোদের দরকার লাগবে, তাই এটাকে কিন্তু একটা এমসিকিউ পাওয়ার জন্য খুবই দরকার। ধাক্কা লাগলো দুটো বডির যাদের মাস সমান, তাদের মধ্যে ঘটলো কি ইলাস্টিক কলিশন ঘটলো, তখন কি আসবে? তাদের নিজস্ব যে ভেলোসিটি ছিল না, সেটা একটা আর একটার সাথে নিজেরাই কি করবে? এক্সচেঞ্জ করে নেবে। বোঝা গেল কথাটা? এবারে দেখ, এই ইলাস্টিক কলিশনের সময়তে পরবর্তী আরো একটা লজিক, মানে আমি এখান থেকে বলতে চাইছি কি, এটা হচ্ছে কেস 2। ওকে, কেস 2 এর সময়তে আমরা কি বলছি দেখতো, আমি ধরে নিচ্ছি প্রথম বডির যে মাস ছিল না অর্থাৎ m1, সেটা হচ্ছে সেকেন্ড বডির মাসের চেয়ে অনেক বেশি, তাই বললাম কি m1 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান m2। এই সময়ের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কিরকম হবে, কাকে কি নিয়ে আসতে হবে একটুখানি দেখো। তো দেখ, তখন যদি আমি ভেলোসিটি অফ 1 মানে m1 এর ভেলোসিটির কথা বলি, তার ফর্মুলাটা কত ছিল দেখতো? আমাদের কাছে ফর্মুলা ছিল m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1। সেকেন্ড যে বডিটা ছিল তার ভেলোসিটিটাকে কত লিখে, মানে সেকেন্ড পার্টটা যেটা ছিল সেটা কত ছিল? 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এখন বললাম কি, দেখ m1 m2 এর থেকে খুবই বড়, তাহলে দেখ নিশ্চয়ই m2 গুলোকে তুই নেগলেক্ট করতে পারবি। নেগলেক্ট করলে এখান থেকে কত পাচ্ছিস? দেখ m1 বাই m1 ইন্টু u1। এখানটাতে দেখ m1 m2 থেকে খুবই বড়, তাহলে m1 যদি m2 থেকে খুবই বড় হয়ে যায়, নিশ্চয়ই আমরা কি বলতে পারবো? m2টাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? দেখ এখান থেকে নিশ্চয়ই খুব কমনলি এই কথাটাকে বলতে পারছি যে দেখ m2টাকে আমরা নেগলেক্ট করে দিলাম। m2টাকে নেগলেক্ট করে দিলে এটা কত আসছে দেখ না, ওপরটাতে পাচ্ছিস 2m2, ওপরটাতে পাচ্ছিস 2m2, নিচে পাচ্ছিস কত? m1। আবার দেখ m1 ওটার থেকে অনেক বড়, তার মানে এখান থেকে m1 কেটে গেল, এটা আসছে কত? u1। আর এখানে m1 অনেক বড়, তার মানে এদিকের পার্টটা কত চলে আসবে? 0। তার কারণ কি, তোরা দেখ না লিখেছিস m1 বাই m2, m1 খুব বড়, তাহলে এটা কি আসছে? m1 বাই m2 ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস m2 বাই m1 সেটা আসবে কি? ভেরি ভেরি লেস দ্যান 1, মানে সেটাকে আমরা ধরবো কত? নিয়ারলি ইকুয়াল টু 0। তাই দেখ যখন এখানেতে m2 বাই m1 লেখা আছে না, তোরা নিশ্চয়ই বলতে পারবি কি ওই দিকের পার্টটা হবে কত? 0। তাই তোরা এখানটা থেকে নিজেরা লিখে রাখার সময় তোরা লিখে দিবি কত, যে যদি m1 m2 থেকে খুবই বড় হয়, তখন প্রথম বডির ভেলোসিটি ধাক্কা লাগার আগে এবং ধাক্কা লাগার পরে সেটা কিন্তু সেমই থাকবে। হলো? কিন্তু এই সময়তে যদি আমরা দ্বিতীয় বডির ভেলোসিটিটাকে নিয়ে আলোচনা করি, সেটা কিরকম ছিল? ফর্মুলাটা দেখতো, v2 ইকুয়াল টু তোদের কত ছিল এখানটাতে ছিল হচ্ছে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, ইন্টু ফর্মুলায় কত ছিল? u1। ওকে, প্লাস এখানটাতে ফর্মুলা কত নিয়েছিলাম? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। তাহলে দেখ m1 খুব বড়, আমি তাহলে এখানটা থেকে করছি m2টাকে আমি নেগলেক্ট করছি। m2টাকে যদি আমি নেগলেক্ট করি আমরা কি পাবো দেখতো?
m2টাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমাদের কত পেয়ে যাবো দেখতে, এখান থেকে পেয়ে যাবো দেখতে এরকম কথা 2m1 বাই m1 ইন্টু u1 প্লাস m2টাকে নেগলেক্ট করছি তাহলে এখান থেকে কত পাবো, m2টাকে বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো দেখ, পাবো হচ্ছে মাইনাস m1 বাই m1 ইন্টু u2। m1 m1 কেটে দিলাম, তাহলে এটার ভ্যালুসটা আমরা কত পেয়ে যাচ্ছি দেখ না, 2u1 মাইনাস u2। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কত, যে দেখ আমাদের যে সেকেন্ড বডিটা ছিল সেই সেকেন্ড বডিটার ভেলোসিটি আফটার দ্য কলিশন কোন ফর্মুলা দিয়ে ডিফাইন হবে, এই ফর্মুলা দিয়ে ডিফাইন হবে। ওকে, এইটুকুনি কাজ তাহলে তোদেরকে নিজেদেরকে করে নিতে হবে, এটাকে আমার আর খুব একটা কিছু বলে দেওয়ার নেই। বোঝা গেছে তাহলে কথাটা? ঠিক সিমিলারলি তোদের এখানটা থেকে আরো একটা কেস হয় যেটাকে আমরা বলবো কি কেস 3। কেস 3 এর ক্ষেত্রে আমরা বলবো কি, দেখ প্রথমে তো বললাম কি দুটো বডি সমান, তারপরে বললাম কি m1 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান m2। এখানেতে পরবর্তী কেসটার সময়তে যেটা তোদের শিখিয়ে রাখবো সেটা আসছে কি না, আমাদের m1 ইজ ভেরি ভেরি লেস দ্যান m2, অর্থাৎ m2 খুব বড়। ওকে, তো সেই ঘটনার সময়তে আমাদের এখান থেকে কিরকম কথা লিখতে পারবো দেখতো, সেই ঘটনার সময় আমরা এখান থেকে লিখতে পারবো যে ফর্মুলাগুলোকে প্রথমটাতে দেখে নে, ফর্মুলাগুলো আমি আর লিখবো না, দেখ এখানটাতে আমি অলরেডি লিখে রেখেছি, শুধু আমি ওই কন্ডিশনগুলোকে বসিয়ে দেবো। দেখ ফর্মুলাটা আমার এখানটাতে লেখা আছে, দেখতে পাচ্ছিস তো, এটাতে আমি শুধু কন্ডিশনটা বসাবো কি m2 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান m1। তাহলে এখানটা থেকে তখন এই যে v1 এর ভ্যালুটা আছে, দেখ m2 বড়, তাহলে m1 গুলোকে নেগলেক্ট করবো, তাহলে নেগলেক্ট করলে আমাদের প্রথমটা থেকে পার্ট পাচ্ছি কত, ওপরটা থেকে পাচ্ছি দেখ না, m1টাকে বাদ দিলে এখান থেকে পার্টটা আসছে কত দেখ, ওপরটাতে চলে যাবে হচ্ছে যে তোর মাইনাস m2, রাইট, নিচে কত চলে গেল m2, এখানটাতে এলো কত u1, এখানটাতেও দেখ 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আছে, তাহলে দেখ m1টাকে নেগলেক্ট করে দেবো বাই তাহলে এখানটাতে পাচ্ছি কত দেখ না, 2m2 ডিভাইডেড বাই m2, রাইট, ইন্টু u2। তাহলে দেখ না এখান থেকে m2 m2 কাটছে, m2 m2 কাটছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত মাইনাস u1 প্লাস 2u2। ওকে, তাহলে m2 যদি খুব বড় হয় তখন এখানটা থেকে আমাদের যে ফর্মুলাটা পেয়ে যাব সেটা পেলাম কত, মাইনাস u1 প্লাস 2u2। এবারেতে এটার সময়তে আমাদের কি করতে হবে, সেকেন্ড বডির ভেলোসিটিটা দেখতে হবে, তার জন্য দেখ ফর্মুলাটা কোথায় বসানো আছে, এখানটাতে কি বলেছি m2 খুব বড়, তাহলে আমাদের কি করতে হবে, m1টাকে তাকে করতে হবে কি নেগলেক্ট করতে হবে, মানে এখানটাতে লিখবি কত 2m1, নিচের m2টাকে নেগলেক্ট কর, মানে m1টাকে নেগলেক্ট কর, কত আসছে m2 ইন্টু u1 প্লাস তোর এখানটা থেকে কত আসছে m2 মাইনাস m1, মানে আমাদের m1টাকে বাদ দিচ্ছিস, m2 বাই m2 ইন্টু u2। তাহলে দেখ আমাদের এখান থেকে বলেছে কি দেখ m1 ইজ ভেরি ভেরি লেস দ্যান m2, মানে এখান থেকে লিখছিস দেখ m1 ইজ ভেরি ভেরি লেস দ্যান m2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যদি তোরা করিস কত m1 বাই m2 সেটা কত আসবে ভেরি ভেরি লেস দ্যান 1, মানে সেটাকে ধরবি কত নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে দেখ এই যে প্রথম পার্টটা আছে, প্রথম পার্টটার ভ্যালুটা চলে আসবে কি ইকুয়াল টু 0 চলে গেল, হলো। তাহলেতে এখানটা থেকে এই দিকের পার্টটাকে কেটে দিলে তোরা দেখে নিবি কত v2 ইকুয়াল টু কত পাচ্ছিস u2, হলো। তাহলে সবাই দেখে নিয়েছি সেখান থেকে কোন জায়গাটাকে নিয়ে তোদের সাথে ডিসকাশন করলাম, কেন ডিসকাশন করলাম, কোনটার থেকে কি পয়েন্ট আসবে নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। তাহলে দেখ আমরা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা কি কি জিনিস শিখে নিলাম সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তোদেরকে নিজেদের মাথায় রেখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছিস, এখানটা নিয়ে তোদের কোনো কিছু সমস্যা থাকবে না। এরপরেতে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি ট্রান্সফার, কার সময়তে না আমাদের ইলাস্টিক কলিশনের সময়তে। ওকে, সেই জিনিসটাকে কিন্তু আমরা দেখে নেব।
ওকে, তাহলে আমাদের এখানটা থেকে এবারেতে হেডিং একটাখানে নিয়ে নে তোরা, ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ডিউরিং ইলাস্টিক কলিশন। ওকে, তাহলে তোদের এখান থেকে পয়েন্টটাকে নিয়ে নিচ্ছে কি দেখতো, ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি কার সমাতে না ডিউরিং ইলাস্টিক কলিশন। ওকে, অর্থাৎ ইলাস্টিক কলিশনের সময়তে কাইনেটিক এনার্জির কিরকম পরিবর্তন হয়েছে সেটাকে আমাদের দেখে নিতে হবে। তো প্রথম কথা দেখ, আমি এটুকুনি কথা বলি না, প্রথমে তো আমি এটাকে M1টাকে নিয়ে ডিল করি, রাইট? তো দেখ, তোরা সবাই শিখেছিস ফর M1 কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত লিখেছিলাম দেখতো, হাফ অফ M1U1 স্কোয়ার, রাইট? আর এই কথাটাও তোদেরকে আমি শিখিয়েছিলাম, দেখ আফটার দ্য কলিশন সেটার কাইনেটিক এনার্জি কত ছিল, প্রথম ওই ফার্স্ট বডিটার সেটা শিখেছিলাম কত, হাফ অফ M2V2 স্কোয়ার, সরি প্রথম বডির ভেলোসিটি, তাহলে এখান থেকে V1 নিতে হবে। তোরা দেখ কেন আমি এই কথাটা লিখলাম, সেটার কারণ হিসাবে তোদের এখানটাতে একটু পুরানো এই জায়গাটাতে একটু দেখে নিবি। দেখ এই যে দুটো বডি নিয়েছিলাম, M1 এর ক্ষেত্রে মাস ছিল M1, ভেলোসিটি ছিল কত U1, এখানেতে মাস ছিল কত M1, ভেলোসিটি ছিল V1, তাহলে এর কাইনেটিক এনার্জি কত ছিল নিশ্চয়ই বুঝতে পারছিস, এর কাইনেটিক এনার্জি ছিল হাফ অফ M1U1 স্কোয়ার, আর এর কাইনেটিক এনার্জি কত ছিল হাফ অফ M1V1 স্কোয়ার। তাহলে তোদের ক্ষেত্রে এই যে কথাটা লিখে দিলাম নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। M1 এর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি কতখানি ছিল সেটা তোরা বুঝতে পেরেছিস। তোদেরকে এবারেতে এটা থেকে যদি কখনো বের করতে পারে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ 1, ওকে, মানে তোদের যদি এখান থেকে বলতে বলে যে কি, যা ফাইন্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ M1, ওকে, নিশ্চয়ই তোরা বলতে পারবি চেঞ্জ বের করতে বলেছে মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, বা যদি এখান থেকে কখনো আগে বেশি থাকে তাহলে সেটাকে পরে কম আছে, সেটাকে করতে গেলে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতে হবে। ধরে নে আমি এখানটা থেকে ধরে নিচ্ছি, মানে এক্সাম্পল হিসেবে ধরার জন্য যে আগে কাইনেটিক এনার্জি বেশি ছিল, ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পরে আমি ধরে নিচ্ছি কি তার ভেলোসিটি কিছুটা না কিছুটা কমে গেছে, হয়তো যেতেই পারে, এরকম হতেই পারে। তো দেখ সেটার সময় আমি বলছি কি, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বললে আমরা কত লিখবো, হাফ M1U1 স্কোয়ার মাইনাস অফ হাফ M1V1 স্কোয়ার। এটা এলো কি আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ M1। যদি আমাদেরকে কখনো এই যে মানে এগুলো কেন করিয়ে দিচ্ছি না, এই রকম ভাবেই তোদের পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসে। যদি এটাকে দেওয়ার পরে তোদের এরকম পরীক্ষায় কোয়েশ্চেন এলো, তোদেরকে বের করতে বললো কি ফ্র্যাকশনাল, ওকে, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কার না অফ M1, ওকে। তাহলে দেখ ফ্র্যাকশনাল চেঞ্জ বলতে গেলে আমরা কি শিখেছি, কতখানি পরিবর্তন হয়েছে, মানে ডেল্টাকে ডিভাইডেড বাই আমাদের ইনিশিয়াল কতখানি ছিল, তাই তো, মানে কে ইনিশিয়াল। তাহলে দেখ সেটাকে আমাদের লিখতে গেলে কত লিখে ফেলছি, দেখ তো এখানটাতে ছিল কত হাফ M1 কমন নিয়ে নে, এখানটা থেকে কত আসছে দেখ তো U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, ইনিশিয়াল কতখানি ছিল সবাই দেখতে পাচ্ছিস হাফ M1U1 স্কোয়ার, হাফ M1U1 মানে হাফ M1টার উপর নিচে থেকে কেটে গেল। তাহলে নিশ্চয়ই তোরা পরীক্ষা এটা পড়লে বের করে দিতে পারবি ফ্র্যাকশনাল চেঞ্জের ভ্যালুস কত আসে, হাফ অফ মানে 1 মাইনাস V1 স্কোয়ার বাই U1 স্কোয়ার, ওকে। নিশ্চয়ই তাহলে তোরা এটাকে এরকম ভাবে বের করে দিতে পারবি, এটা নিয়ে নিশ্চয়ই তোদের কোনো সমস্যা থাকা উচিত নয়। এবারেতে এখানটা থেকে সামান্য একটুখানি কাজ করতে হয়, যেটা করলে তোদের একটা ফাইনাল কংক্রিট ফর্মুলা তোরা পেয়ে যাবি। কিরকম কথা বলছি দেখ তো, দেখ এখানটা থেকে আমরা পেয়েছি কত 1 মাইনাস V1 স্কোয়ার বাই U1 স্কোয়ার,
ওকে, এবারেতে আমি তোদেরকে বলছি, দেখ আমরা তো আবার বের করেছি কি v1 এর ভ্যালুটা পেয়েছি। ওকে, মানে আমাদের এখান থেকে কথাটা বলছে কি দেখ তো, বা কেন করতে যাচ্ছি তার কারণ হিসাবে তো বলতে যাচ্ছি, ধর তোদের সময় পরীক্ষাতে মানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, এই পয়েন্টটাকে কিন্তু তোরা ভালোভাবে লিখে রাখ। হ্যাঁ, আমি পরের পাতাতে এটাকে নিয়ে ডিসকাশন করছি। দেখ ধর পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, মানে এটাকে তোদের একটা এক্সাম্পল নেওয়ার জন্য আমি বলে দিচ্ছি। ওকে, তোদের এরকম বললো, ফাইন্ড ফ্র্যাকশনাল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ওকে, কার না, ওই m1 এরই বল, অফ m1। ওকে, দিয়ে একটুখানি তোদের কথাতে এখানটা থেকে অ্যাড করে দিয়েছে, when initially m2 was at rest, when initially m2 was at rest। ওকে, তাহলে ইনিশিয়ালি আমি বলছি কি m2টা রেস্টে ছিল। ইনিশিয়ালি আমি কি বলছি দেখ, when initially m2 was at rest, সেই সময়তে তোদেরকে বের করতে বললো কি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। একটা কথা তোরা এখানটাতে দেখ, ফ্র্যাকশনাল চেঞ্জের ফর্মুলা কত দেখলাম, হাফ অফ 1 মাইনাস v1 বাই u1 এর স্কোয়ার। তাহলে দেখ এখানটা থেকে আমরা একটা কথা বলতে পারছি, ওখানটা থেকে একটা পয়েন্ট আছে v1 বাই u1 এর স্কোয়ার। তো ওই v1 বাই u1 এর স্কোয়ারটাকে আমাদের এনিহাও বের করতে হবে। তার আগে যদি আমরা এটাকে বের করে নিই, v1 এর ভ্যালু কত ছিল আমাদের ইলাস্টিক কলিশনের সময়, সবাই নিশ্চয়ই এটুখানি ফর্মুলা দেখেছি। দেখ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1। তারপরে তোদের পরের পার্টটাতে ছিল কত দেখতো, 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2 এর ভ্যালু কত, এখানে তো সেকেন্ড বডি রেস্টে ছিল বলা আছে, তাহলে সেটাকে দিতে হবে কত 0। তাহলে দেখ সেটা থেকে তোদের এখানেতে ফর্মুলাটা পেয়ে যাবে এরকম, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই তোরা লিখবি কত m1 প্লাস m2 হলো ইন্টু u1। তাহলে দেখ তোরা নিশ্চয়ই সেখানটা থেকে বুঝতে পারবি এখানটাতে কত আসছে, দেখ v1 বাই u1 ইকুয়াল টু কত পেয়ে যাবি, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবারেতে দেখ আমাদের ফ্র্যাকশনাল চেঞ্জের জন্য ফর্মুলা কত করলাম, ডেল্টা কে বাই কে কত করলাম 1 মাইনাস v বাই u এর হোল স্কোয়ার, তাই তো, মানে এখান থেকে করেছিলাম কত v1 বাই u1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে কত লিখবো 1 মাইনাস উপরের দিকটাতে চলে যাচ্ছে কত m1 মাইনাস m2 এর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত পাচ্ছি m1 প্লাস m2 এর স্কোয়ার। তাহলে দেখ এটাকে যদি সিম্পলিফিকেশন করি কত পাচ্ছি দেখ তো, নিচে পাচ্ছি m1 প্লাস m2 এর স্কোয়ার, উপরটাতে কত পাচ্ছি দেখ তো m1 প্লাস m2 এর স্কোয়ার মাইনাস m1 মাইনাস m2 এর স্কোয়ার। দেখ উপরটাতে কিসের ফর্মুলা পেলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস b হোল স্কোয়ার সেটা কত হয় 4ab। তাহলে আমাদের ফ্র্যাকশনাল কাইনেটিক এনার্জি চেঞ্জ কত আসবে 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এর স্কোয়ার। ওকে, এটুকুনি কাজকে কিন্তু তোদের দেখতে হবে, এটাই আসছে কি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। হলো, এটুকুনি কথা কিন্তু তোদের খুব কম্প্যাক্ট ভাবে তোদেরকে দেখে নিতে হবে, এটা কিন্তু তোদের পরীক্ষাতে বেশ ভালোভাবে কোয়েশ্চেনেতে আসে। হলো, বাকি কথাটা আমরা পরের ভিডিওতে দেখে নেব। চলো।